Hello, my dear lovely students. Welcome back once again with a very effective lesson. Exactly, dear learners, তোমরা দেখতেই পাচ্ছ। সো আমরা স্পোকেন ইংলিশ শেখার জন্য বা ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য বা পটু হওয়ার জন্য আমরা কত কিছুই না করে থাকি। এক্স্যাক্টলি তোমরা হয়তো বা জেনে অবাক হবে যে ইংরেজিতে তুমি যদি পটু হতে চাও বা ফ্লুয়েন্টলি স্পোকেন ইংলিশ শিখতে চাও, ইংরেজিতে কথা বলতে চাও, তাহলে স্ট্রাকচারের কোনো বিকল্প নেই। তুমি যদি একাধিক সুন্দর বা ভালো স্ট্রাকচার জানো তাহলে তুমি কিন্তু অনায়াসে তুমি ফ্লুয়েন্টলি বা ইংরেজিতে পটু হতে পারবে। ঠিক আছে, স্ট্রাকচার ছাড়া এমন কিছু কিছু কথা আছে যেগুলো তোমাকে কিন্তু আসলে জানতেই হবে, কিছু ফরম্যাটের মধ্য দিয়েই জানতে হবে। সো সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা একটি লেসন করাতে যাচ্ছি, সেটা কি ইংরেজিতে পটু হতে। হ্যাঁ, তোমাকে কি করতে হবে? ইংরেজিতে পটু হওয়ার জন্য অনেক স্ট্রাকচার শেখা লাগে, তার মধ্য থেকে আমরা দুটি স্ট্রাকচার নিয়ে কথা বলবো, অ্যান্ড সেটা হচ্ছে ইয়েট টু অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ লাইকলি টু। সো এই দুটা আমি নিয়ে আসছি কেন? আমরা ইংরেজিতে যখন কথা বলতে যাই, অধিকাংশ ইংরেজিতে কথা বলার জন্য এই ইয়েট টু এবং লাইকলি টু দিয়ে বাক্য আমাদের তৈরি করতে হয় বা প্রয়োজন পড়ে। আমরা অ্যাকচুয়ালি জানি না, যার কারণে ইংরেজিতে কিন্তু ফ্লুয়েন্টলি বা ইংরেজিতে খুবই স্মার্টলি বা অ্যাডভান্স লেভেলের ইংরেজি বলতে পারি না। সো আজকে লেসনে আমি সেটাই শেখাবো যে ইয়েট টু দিয়ে কীভাবে তুমি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলবে বা বাক্য তৈরি করবে, অ্যান্ড লাইকলি টু দিয়ে কীভাবে বাক্য তৈরি করবে। কেন আমি এটা শেখাচ্ছি? কারণ এই দুইটা স্ট্রাকচার ইংরেজি বাক্য তৈরিতে খুবই ব্যবহৃত হয়। সো প্রথমে আমরা শিখে নেই ইয়েট টু মানে কি। এখনও কিছু করিনি বা করেনি, এটা হচ্ছে বাংলা শব্দ অর্থ কি। ইয়েট টু আমরা তখনই ব্যবহার করি এখনও কিছু করিনি বা করেনি। সাপোজ আমি যদি বলি আমি এখনও বাড়িতে আসিনি, আমি এখনও কাজটি করিনি, সে এখনও আমার সাথে দেখা করেনি। এই যে বাক্যগুলা আমাদের কিন্তু স্পোকেন ইংলিশে অধিকাংশ সময় আমরা বলতেই পারি, এগুলা কেউ জিজ্ঞেস করলে আমরা কিন্তু এটা বলতেই পারি। সো তাহলে আমরা কিভাবে বাক্য তৈরি করব সেটা গঠনটা আমি শেষে লিখে দিব, যাতে করে তোমরা অনায়াসে বাক্য তৈরি করতে পারো। সো আগে আমরা দেখে নেই। সো আমি এখনও কাজটি করিনি। সো দেখো, আমি এখনও কাজটি করিনি, দ্যাট মিন্স কি আমি ইংরেজিতে এইভাবে বলতে পারি যে আই অ্যাম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। আমি এখনও কাজটি করিনি। দেখো এখানে কিন্তু আমি কেন আই অ্যাম বললাম এটা একটু পরে আমি এখানে লিখে দিব স্ট্রাকচারটি। ঠিক আছে, ওকে। আমি এখনও কাজটি করিনি, দ্যাট মিন্স আই অ্যাম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। আমি এখনও কাজটি করিনি। অ্যানাদার এক্সাম্পল, আমি যদি বলি আমি এখনও বিয়ে করিনি। সো আমি এখনও বিয়ে করিনি, এটাকে ইংরেজিতে আমরা কীভাবে বলবো? কেউ যদি জিজ্ঞেস করে আমরা কিন্তু স্পোকেন ইংলিশে বলতেই পারি এই কথা যে আমি এখনও বিয়ে করিনি, এমন কথা প্রয়োজন পড়ে, কিন্তু তখন আমরা বলতে পারি আই অ্যাম ইয়েট টু ম্যারি। দ্যাট মিনস আমি এখনও বিয়ে করিনি। সো আমি জানি তোমাদের মধ্যে এখন একটা প্রশ্ন আসছে যে ভাইয়া এখানে তো কোনো নট নেই, তাহলে কেন আমরা এই কাজটা করিনি বা করেনি হচ্ছে? এক্স্যাক্টলি ইয়েট টু এর মধ্যে কিন্তু নেগেটিভ একটা কথা সেন্স রয়েছে, সেই জন্য আমাদের নট না হলেও নেগেটিভ অর্থ ধারণ করছে। ঠিক আছে, যে আমি এখনও বিয়ে করিনি, দ্যাট মিনস আই এম ইয়েট টু ম্যারি। আমি এখনও বিয়ে করিনি। অ্যানাদার ওয়ান ইজ, যেমন আমি যদি বলি সে এখনও নামাজ পড়েনি বা আমি এখনও নামাজ পড়িনি। সো এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? সো আমি এভাবে বলতে পারি হি অর শি, ছেলে অর্থে হি, স্ত্রীবাচক বোঝাতে শি। তাহলে হি অর শি ইজ ইয়েট টু সে প্রেয়ার। সো সে এখনও নামাজ পড়েনি। সো কেউ কেউ টু সে না দিয়ে তুমি এখানে পারফর্মও বলতে পারো। ঠিক আছে, তাহলে হি অর শি ইজ ইয়েট টু সে প্রেয়ার। সে বা তিনি এখনও নামাজ পড়েনি। সো আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই, তাহলে এটা কীভাবে হবে? আমি এখনও আমি এখনও জহরের নামাজ পড়িনি। সো এটা ইংরেজিতে কীভাবে হবে? আমি এখনও জহরের নামাজ পড়িনি। ঠিক এইটার আলোকে বাক্যটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিয়েবে। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে তারা এখনও নিশ্চিত করতে পারেনি। সো অনেক সময় দেখা যায় যে একটা ইনফরমেশন আমি জানিয়েছি, এটা আমাকে জানিও। সো কিন্তু আমি বলছি তারা এখনও নিশ্চিত করতে পারেনি। স্পোকেন ইংলিশ আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে, তাহলে বলতে পারি তারা ইংরেজি কি দেই। সো দেই আর ইয়েট টু কনফার্ম। তারা এখনও নিশ্চিত করেনি। এখন যদি বলি তারা আমাকে এখনও নিশ্চিত করেনি, তাহলে দেই আর ইয়েট টু কনফার্ম মি। তারা এখনও আমাকে কনফার্ম করেনি। সো আমি যদি বলি আমি এখনও ইংরেজি শিখিনি, তাহলে আমরা বলতেই পারি স্পোকেন ইংলিশে
যে আই অ্যাম ইয়েট টু লার্ন ইংলিশ, আমি এখনও ইংরেজি শিখিনি। ঠিক আছে না? সো এবার শিখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা বাক্য গঠন করবে। সো স্ট্রাকচারটা আমি লিখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা একা একাই বাক্য তৈরি করতে পারো। সো স্ট্রাকচারটা হচ্ছে কি, প্রথমেই তুমি একটি সাবজেক্টকে নিবে, সাবজেক্ট ব্যবহার করবে, তারপরে হচ্ছে অ্যাম ওই সাবজেক্ট অনুযায়ী, তারপরে ব্যবহার করবে ইজ, তারপরে ব্যবহার করবে আর, তারপরে ওয়াজ কিংবা ওয়্যার, অতীতের কথা বোঝাতে আমরা এই দুইটা ব্যবহার করব, ওয়াজ ওয়্যার। এরপরে হচ্ছে আমাদের এই স্ট্রাকচারটি, দ্যাট মিন্স ইয়েট টু। ঠিক আছে, তারপরে হচ্ছে এই ইয়েট টুর পরে আমরা অলওয়েজ ভার্ব প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, তারপরে আদার ওয়ার্ড। ঠিক আছে, সো এই হলো গঠনটি। তোমরা এই গঠনটাকে ফলো করবে, সাবজেক্ট দিবে, তারপরে ওই সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর বসাবে বা ওয়াজ ওয়্যার বসাবে, তারপরে ইয়েট টু বলবে, তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম যে কথাটা আমরা বলতে চাই সেটা, তারপরে আদার ওয়ার্ডস। ঠিক আছে, সো তাহলে কি, এই যে এইভাবে আমরা বললাম, দেখো আয়ের পরে অ্যাম হয়, আই অ্যাম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক, আমি এখনও কাজটি করিনি। সো এবার আমরা চলে যাব, ইয়েট টু যদি শিখে থাকি চলে যাব এবার লাইকলি টু। সো লাইকলি টু আমরা কখন ব্যবহার করি, ঠিক এটার মতোই প্রায় কাছাকাছি, সেটা হচ্ছে কি সম্ভাবনা আছে বোঝাতে। যেমন আমি বলতে পারি যে আমার আজকে বাড়ি যাওয়ার সম্ভাবনা আছে, বা আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় আমাদের কিন্তু বলতেই হয়, তাই না, যে এই কাজটি করার সম্ভাবনা আছে, আমার একটি নতুন ফোন নেওয়ার সম্ভাবনা আছে। স্পোকেনে কিন্তু আমরা বলতেই পারি স্পোকেন ইংলিশে, তাই না? তাহলে আমরা এগুলো কীভাবে বলবো? সো দেখে নেওয়া যাক। তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে, তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে, সে একজন ভালো ছাত্র, তাহলে আমরা বলতেই পারি যে তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সেটা হবে হি, যদি মেয়ে হয় তাহলে শি হবে, ছেলে অর্থে হি। সো হি ইজ লাইকলি টু গেট স্কলারশিপ, তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে। সো এইটার স্ট্রাকচার আমি বলে দিব, ওয়েট করো তোমরা। সো হি ইজ লাইকলি টু গেট স্কলারশিপ, তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে। এখন যদি বলি আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সো আকাশে মেঘলা, আমি বলতেই পারি যে আমি এই কথা বলতে চাচ্ছি যে আজকে বৃষ্টি হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি বলতে পারি ইট ইজ লাইকলি টু রেইন টুডে, সো আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আবার বলছি ইট ইজ লাইকলি টু রেইন টুডে, সো রেইন একটি ভার্ব এখানে, হ্যাঁ, রেইন টুডে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এখন যদি বলি আমার যোগদান করার সম্ভাবনা আছে, সাপোজ আমি অনেক অফিসে ইন্টারভিউ দিয়েছি, আমার একটি অফিস ভালো লেগেছে, আমি তখন বলতেই পারি স্পোকেন ইংলিশে, বা বলার প্রয়োজন পড়তে পারে যে আমার যোগদান করার সম্ভাবনা আছে, আমার এই বাংলালিংক অফিসে যোগদান করার সম্ভাবনা আছে, বা আমার এই রবি সিম কোম্পানিতে যোগদান করার সম্ভাবনা আছে, বা আমার এই মাল্টিন্যাশনাল কোম্পানিতে যোগদান করার সম্ভাবনা আছে, বা আমার এই কলেজে যোগদান করার সম্ভাবনা আছে, বা স্কুলে। ঠিক আছে, তাহলে কীভাবে বলবো? আই অ্যাম লাইকলি টু জয়েন, আমার যোগদান করার সম্ভাবনা আছে। সো আমরা জানি আমার ইংরেজি মাই আমরা এখানে বলবো না, যেহেতু সাবজেক্ট হিসেবে নিতে হবে, তাহলে মায়ের সাবজেক্ট আমরা আই নিয়েছি, কিন্তু অর্থ দাঁড়াবে আমারই। ঠিক আছে, সো আই অ্যাম লাইকলি টু জয়েন, আমার জয়েন করার সম্ভাবনা আছে। এখন যদি বলি যে আমার এই অফিসে জয়েন করার সম্ভাবনা আছে, তাহলে আমরা এখানে অফিস বলে দিব, যে জয়েন দিস কোম্পানি বা দিস অফিস ইত্যাদি আমরা বলতেই পারি। ঠিক আছে না? সো তাহলে কিভাবে বাক্য গঠন করব? ঠিক স্ট্রাকচারটা এরকমই, সাবজেক্ট হ্যাম ইজ ওয়াজ ওয়্যার। এখানে যেমন এই যে আমরা ইয়েট টু দিয়েছি, এটার ক্ষেত্রে জাস্ট আমরা যখন এই লাইকলি টু দিয়ে বাক্য তৈরি করব, তখন আমরা এখানে কি করে দেব? এই লাইকলি টু কথাটা ব্যবহার করে দেব, তাহলে এটার স্ট্রাকচার হয়ে যাবে। কত সুন্দর না? আমি এই দুইটার সাথে মিল রেখেই দিয়েছি, যাতে করে তোমরা অনায়াসে সহজে মনে রাখতে পারো এবং এই ইংরেজিতে দক্ষতা বা পটু হতে পারো। ঠিক আছে, সো এখন একটা বিষয় শিখিয়ে দিচ্ছি, যে অধিকাংশ ক্ষেত্রে যে ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হয়, ব্যবহার করলে কি অতীতের কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল বোঝাতে আমরা তখন ব্যবহার করব। মূলত ওয়াজ ওয়্যারটা বেশিরভাগ সময়ই এই লাইকলি টু এর ক্ষেত্রেই বেশি হয়, সো এটার ক্ষেত্রে হয় না, ইয়েট টুর ক্ষেত্রে। সো আমরা দেখি লাইকলি টু দিয়ে একটা ওয়াজ এবং ওয়্যারের বাক্য বলে ফেলি। যেমন কি বলবো, তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা ছিল, তাহলে আমরা বলতে পারি হি ওয়াজ লাইকলি টু গেট স্কলারশিপ, তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা ছিল। তারপরে হচ্ছে আমার A+ পাওয়ার সম্ভাবনা ছিল, আমি অনেক ভালো ছাত্র ছিলাম, ভালো পারফরমেন্স ছিল,
সো আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা ছিল, তাহলে আমরা কীভাবে বলতে পারি? তাহলে আমরা বলতে পারি তখন যেহেতু সম্ভাবনা ছিল তখন আমরা বলবো ওয়াজ। তাহলে আই ওয়াজ লাইকলি টু গেট এ প্লাস। সো আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা ছিল। আর আমি যদি বলি আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আমি ভালো ছাত্র, ভবিষ্যতে কাজ করার সম্ভাবনা আছে, তখন আমরা বলতে পারি আই অ্যাম লাইকলি টু গেট এ প্লাস। তার মানে আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি ওয়াজ বলি তাহলে আমার সম্ভাবনা ছিল, অতীতের কথা বোঝাবে। ঠিক আছে, যেমন আমরা বলি তারা আসার সম্ভাবনা ছিল, তাহলে দে ওয়ার, দের পরে কি হয়? ওয়ার। সো দে ওয়ার লাইকলি টু কাম, তারা আসার সম্ভাবনা ছিল। এখন আমরা যদি বলি তারা আসার সম্ভাবনা আছে, তাহলে হবে দে আর হবে, তখন প্রেজেন্ট টেন্সে হয়ে যাবে দে আর লাইকলি টু কাম, তারা আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, সো এখানে তোমাদের আরেকটি বিষয় আমি শিখিয়ে দিচ্ছি ইয়েট টু এর ক্ষেত্রে, যেটা আমরা শিখিয়ে দিলাম যে এখনও কিছু করেনি বা করেনি। সো অনেক সময় এমন বাংলাও ব্যবহার হয়ে থাকে যে আমার এখনও এই কাজটা করার বাকি, আমার এখনও খাবার বাকি, আমার এখনও একটি নতুন ফোন কেনার বাকি। সো এই কথা অর্থেও, এই বাংলা অর্থেও কিন্তু ইয়েট টু ব্যবহার হয়ে থাকে। যেমন আমি যদি বলি আমার এখনও খাবার বাকি, আমি যদি বলি আমার এখনও খাবার বাকি আছে, তাহলে আমি বলতেই পারি যে আই অ্যাম ইয়েট টু ইট, আমার এখনও খাবার বাকি। দ্যাট মিন্স আমি এখনও কি বলবো, আমি এখনও কাজটি করিনি বা আমি এখনও খাইনি। ঠিক আছে, তারপরে আমি বলতেই পারি যেমন এরকম যে আমি এখনও বিয়ে করিনি বা আমার এখনও বিয়ে করার বাকি, আমি বলতে পারি না আমার এখনও বিয়ে করার বাকি, অথবা আমার ভাইয়ের এখনও বিয়ে করার বাকি, তাই না? বা আমি বলতে পারি তার এখনও বিয়ে করার বাকি, তাই না? আমি বলতেই পারি। তাহলে আমি বলতেই পারি যে আমার ছোট ভাইয়ের এখনও বিয়ে করার বাকি। ঠিক আছে, সো আমরা বলতে পারি আমার বড় ভাইয়ের বিয়ে করার এখনও বাকি, আমরা বলতে পারি না? এক্স্যাক্টলি। যেমন আমি যদি বলি তার এখনও বিয়ে করার বাকি, তাহলে আমরা বলতে পারি যে হি ইজ ইয়েট টু ম্যারি, তার এখনও বিয়ে করার বাকি। তার মানে কি? সে এখনও বিয়ে করেনি। সো বাংলাটা একই। ঠিক আছে, জাস্ট এই ফরম্যাটটা যদি তুমি বুঝতে পারো, শিখতে পারো বা তোমার ব্রেনে ঢুকিয়ে নিতে পারো, তাহলেই তুমি পারবে। ঠিক আছে, সো এখনও কিছু করিনি বা করেনি বা এমন কোনো কিছু অর্থও হয় বাংলা যে এই কাজটি করা এখনও বাকি রয়েছে, বাকি, তাই না? তখন আমরা এটা দিয়ে বাক্য তৈরি করব। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দুইটি স্ট্রাকচার দিয়ে কীভাবে আমরা ইংরেজিতে কথা বলতে পারি ফ্লুয়েন্টলি, সেটা তোমরা অলরেডি শিখে গিয়েছো অ্যান্ড ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝেই থাকো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই এই লাইকলি টু অ্যান্ড ইয়েট টু দিয়ে 5টি করে বাক্য কমেন্ট সেকশনে লিখে দিবে, এতে করে তোমারই উপকার হবে। সো তোমরা মনে রাখবে, কিপ ইট ইন ইউর মাইন্ড যে উইদাউট প্র্যাকটিস ইউ আর আনএবল টু লার্ন ইংলিশ কারেক্টলি। সো তুমি কারেক্টলি কি তুমি ইংরেজি শিখতেই পারবে না। সো দ্যাটস ওয়াই ইউ নিড টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। সো যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি ইংরেজিতে দক্ষতা অর্জন করবে, ইংরেজিতে পটু হবে, ইংরেজি শিখবে তাড়াতাড়ি। সো দ্যাটস ওয়াই তোমরা সবসময় প্র্যাকটিস করার চেষ্টা করবে, যে ওয়ার্ডসই জানো না কেন, শিখো না কেন, যে ওয়ার্ডস সেটা দিয়ে প্র্যাকটিস করবে। তোমরা যেখান থেকে ভিডিও দেখো না কেন সেই ভিডিওই তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। সকল কিছু কিন্তু আমরা ভালো কোনো কিছু শেখানোর চেষ্টা করি, এখানে এমন কোনো কিছু না যে শিখলে তোমার লস হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা যদি এর ভিডিওটি ভালো লেগে থাকে, এই ধরনের লেসন যদি আরও পেতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, প্লাস লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই বলবো পেজটিকে ফলো দিয়ে রাখবে। ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। তোমরা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই বলবে না, মেনশন করে দিবে যে এখান থেকে তোমরা ইংরেজি শিখতে পারবে। সো আমরা একটি নতুন সিরিজ চালু করেছি স্পোকেন ইংলিশের, একদম অতি দুর্বলদের জন্য সহজে স্পোকেন ইংলিশ চলতেছে আমাদের ইউটিউবেও, ফেসবুকেও। তোমরা আমাদের সাথে জয়েন থাকতে পারো। সেই ছিল আজকের লেসনটি। দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে, অ্যান্ড সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আনটিল দেন, আল্লাহ হাফেজ।